এখানে তো এই বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের লার্নিং স্কুলের ধারাবাহিক আয়োজন ফ্রি ক্লাসে। সবাই কেমন আছেন, কোথা থেকে জয়েন করেছেন একটু আমাকে জানাবেন। সবাই কেমন আছেন, কে কোথা থেকে জয়েন করেছেন, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলেন। পার্টিসিপেন্ট 929 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একটু সবাই শেয়ার করে দেন প্লিজ, একটু শেয়ার করে শেয়ার নাম লিখেন, একটু শেয়ার নাম লিখেন। কালো কলমে কি বোঝা যাচ্ছে? কালার কোনটা ব্যবহার করবে একটু বলেন তো, একটু বলে দেন তো। ওকে, 995, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক পার্টিসিপেন্ট হয়ে গেছে। ওকে, একটু শেয়ার করে দেন সবাই প্লিজ, প্লিজ শেয়ার করে দেন সবাই। শেয়ার করেছি কই? হ্যাঁ, আফরোজা, জিপি, তারপরে সুব্রতা, সুমন, থ্যাংক ইউ। 1K হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অ্যাঙ্গেল পরি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আপনারা যারা জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার স্যার। আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসে চলে যাব। একটু সবকিছু দেখা যাচ্ছে কিনা আমাকে বলেন তো। কোন কালারটা ব্যবহার করলে ভালো হয় একটু বলেন তো। লাল, লাল, লালটা মনে হয় ভালো আছে। হলুদ, হলুদটা সুন্দর আছে, হলুদটা ব্যবহার করা, তাই না? ওকে, আচ্ছা, আমরা এবার সরাসরি আলোচনাতে চলে যাব। আমরা মুঘল আমল নিয়ে আলোচনা করছি, মুঘল সাম্রাজ্য। আমাদের বইয়ে কয় পেজ বলেন তো একটু প্লিজ? 15 নম্বর পেজ। আমাদের বইয়ের 15 নম্বর পেজে আমাদের আলোচনা আছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য, ওকে, মুঘল সাম্রাজ্য আমাদের বইয়ের 15 নম্বর পেজ থেকে আলোচনা হচ্ছে। আজকে আরেকটা কথা বলে রাখি, আজকের ক্লাসটা এত সুন্দর সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন সাজানো হয়েছে, খুব সুন্দর প্রশ্ন সাজানো হয়েছে। আপনারা আজকের প্রশ্ন থেকে অনেক কমন পাবেন। আরেকটা কথা বলে রাখি, আগামীকাল খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, এই যে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং ক্লাসটা খুব ভালো করে করেন, অন্যকে করার সুযোগ দেন, বুঝে গেছে? ওকে, ওকে, তাহলে যারা পরে এসেছেন তারা সবাই একটু প্লিজ শেয়ার করবেন। আমাদের আলোচনা শুরু করে দেই। ওকে, তাহলে দেখেন প্রথম প্রশ্নটা কি আছে একটু দেখেন তো। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? আলীবর্দী খান হবে না। শাহজাহান মুঘল সম্রাট ছিলেন। বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে আছে কি? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান, উত্তরটা মুর্শিদ কুলি খান হবে। আপনারা জানেন কত পেজে? 15 নম্বর পেজ, পেজ 15। যারা আমাদের বই থেকে দেখতে চান 15 নম্বর পেজটা দেখেন। আরেকটা কথা আপনাদের শুরুতেই বলে রাখি, ঠিক আছে? সেটা হলো আপনারা শুধু বই দেখে অ্যান্সার করবেন না, একটু চিন্তা করবেন। ওকে, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ভাইয়া? একটু বলেন তো। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নটা আরো কি হতে পারে, আরো কিভাবে প্রশ্ন হতে পারে আমি একটু দেখাচ্ছি। আমার সাথে একটু দেখেন ভাইয়া, একটু দেখেন প্লিজ। তাহলে বাংলার প্রথম স্বাধীন, বাংলার আমি লিখব, বাংলার একটু ভালো করে বুঝবেন। বাংলার প্রথম স্বাধীন, বাংলার প্রথম স্বাধীন, বাংলার প্রথম স্বাধীন, বুঝে গেছে? 1.3 কে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বাংলার প্রথম স্বাধীন একটা হচ্ছে নরপতি। নরপতি, একটু খাতা কলম নিয়ে কে কে বসেছেন জানান, আর নোট করবেন প্লিজ, নোট করবেন। আজকে কিন্তু এক্সক্লুসিভ ক্লাস হবে। কালকে অনেকে পরীক্ষা দিবেন খাদ্য অধিদপ্তর, তাই না? এরপর প্রাইমারি, তাই না? ওকে, এই জন্য খাতা নিয়ে বসতে হবে। এরপর হচ্ছে স্বাধীন সুলতান, স্বাধীন সুলতান, এরপর হচ্ছে স্বাধীন নবাব। তাহলে বাংলার প্রথম স্বাধীন নরপতি নাম হচ্ছে রাজা শশাঙ্ক, রাজা
শশাঙ্ক। ওকে, এরপরে স্বাধীন সুলতান, তার নাম হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। মনে হয় এর আগে ক্লাসে বলেছিলাম, তারপরেও একটু ভালো করে একটু মনে রাখেন। মোবারক শাহ, মোবারক শাহ, মোবারক শাহ। নবাব, বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান, বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার না? ওকে, ওকে, এখন ক্লিয়ার কিনা একটু বলেন তো? সাউন্ড এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার কিনা একটু বলেন তো ভাইয়া? এখন ক্লিয়ার কিনা? সাউন্ডটা এখন ক্লিয়ার কিনা একটু বলেন। স্যার প্লিজ সাউন্ডটা ঠিক করেন। হ্যাঁ, এখন সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। এখন ক্লিয়ার আছে কিনা? এখন আমাকে শোনা যায় কিনা একটু বলেন। জি ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই তিনটা প্রশ্ন আগে বলেছি, আবার বলতে হবে। কারণ কি, আমাদের এক পরে বারবার পড়তে হচ্ছে। কারণ কি, এগুলি পরীক্ষা আসবে, বুঝা গেছে? সুতরাং একটু ভালো করে পড়তে হবে। ওকে, আরেকটা কথা, আপনারা হয়তো অনেকে একটু টেনশনে আছেন যে স্যার জানুয়ারিতে কি পরীক্ষা হবে? জানুয়ারিতে পরীক্ষা যদি হয়, এখনো প্রজ্ঞাপন আমরা পাই নাই, যদি হয় তাও টেনশনের কিছু কারণ নাই। কারণ আপনারা যদি আমাদের বইয়ের, এই যে দেখেন 4টা বই আছে আমাদের, বাংলাদেশ বিষয়গুলি আছে, হ্যাঁ, মানে সাধারণ জ্ঞান, জব ম্যাথ, তারপরে বাংলা এবং জব ইংলিশ, এগুলোর আপনার প্র্যাকটিস অংশ যদি ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনারা ভালো প্রস্তুতি নিতে পারবেন। আরেকটা সুখবর আপনাদের দেই, সেটা হলো আমাদের পরীক্ষার আগে কি হবে, শর্ট সাজেশন বের হবে। সেই শর্ট সাজেশন থেকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন কমন পাবেন, টেনশনের কোনো কারণ নাই। আরেকটা বিষয়, সেটা কি, সেটা হলো যে আপনাদের সামনে যে পরীক্ষাগুলো আছে ওটা তো আপনারা প্রশ্ন কমন পাবেন, বুঝে গেছে? ওকে, তাহলে আমরা এবার কিসে চলে যাব? 2 নম্বর প্রশ্নে চলে যাব। মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন? মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন? দেখেন আপনারা পারেন কিনা একটু দেখেন তো। মুঘল সম্রাটদের মধ্যে প্রথম কে আত্মজীবনী ইংরেজি হচ্ছে অটোবায়োগ্রাফি। তাহলে এই যে প্রথম কে আত্মজীবনী লিখেছেন মুঘলদের মধ্যে, 1.4 কে, থ্যাংক ইউ, কে লিখেছেন? আমার এই পেজের যারা পার্টিসিপেন্ট আছে তারা অনেক প্রশ্ন পায়, স্যার পরীক্ষার লিংকটা কিভাবে পাবো? আচ্ছা, ওটা দিয়ে দিবে। অনেক অ্যান্সার করা শুরু করেছেন। রুমি 2, হাসি খ, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার শর্ট সাজেশন কবে পাবো, কবে দিবেন? এটা পাবেন পরীক্ষার আগে, এখনই তো দেওয়া সম্ভব হবে না, বুঝে গেছে? স্বপ্ন মুস্তারি, থ্যাংক ইউ। ওকে, সাবিনা খাতুন, থ্যাংক ইউ ভেরি মাচ। বিল্লাল হোসেন, থ্যাংক ইউ। ওকে, বাবর। আচ্ছা, তাহলে এই যে বাবর যে আত্মজীবনীটা লিখেছেন, এই বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থটার নাম কি আমরা একটু দেখি তো। সেটা হলো তুজুক-ই-বাবর। তুজুক-ই-বাবর, একটু কমেন্টে লিখে রাখেন, কমেন্টে একটু আমাকে জানাই দেন। তুজুক-ই-বাবর, এই বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম তুজুক-ই-বাবর বা বাবুরনামা। এই আইনের একটা গ্রন্থ, এই যে আকবরের একটা গ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে আইন-ই-আকবরী। আবুল ফজল লিখেছিল আকবরের সাম্রাজ্য নিয়ে, বুঝে গেছে? ওকে, এই দুটা জিনিস আমাদের মনে রাখতে হবে। বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম তুজুকি-বাবর, আর আকবরের আইন-ই-আকবরী লিখেছিলেন আবুল ফজল। এটা কে লিখেছেন? আবুল
আবুল ফজল, আবুল ফজল, এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে ভাইয়া। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তুজু কি বাবর বা বাবর নামা? ওকে, ওকে। এবার আমরা একটু দেখব কি দেখব বলেন, একটা প্রশ্ন আপনাদের কাছে করব। তাহলে বলেন তো বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? স্যার কোর্সে ভর্তি হতে চাই, কিভাবে হবো একটু রিকোয়েস্ট বলেন। আচ্ছা, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করেন, ফোন দেন অথবা মেসেজ দেন, বুঝে গেছে? তাহলে পেয়ে যাবেন। ওকে, তাহলে বলেন বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি একটু বলেন। স্যার কেমন আছেন? মহরম, আলহামদুলিল্লাহ। ঝুমুর, স্বপ্না, নৌশিন। হুমায়ুন নামে একটি গ্রন্থ আছে না? হুমায়ুন নামা নাই, হুমায়ুন নামা নাই। শোনা যায় না কেন? এই যে এখন তো শোনা যাচ্ছে সব। ওকে, তাহলে একটু বলেন তো যে বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? কি বললাম বলেন তো, একটু কমেন্ট করেন। বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন প্লিজ। বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? তুজুকি বাবর। ওকে, থ্যাংক ইউ। তুজুকি বাবর, অনেকে आंसर দিয়েছেন। বাবর নামা বা তুজুকি বাবর। আয়েশা সিদ্দিকা, কায়সার, রিক্তা, নুসরাত, আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। সেটা হলো আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন কি বলেন? জান্নাতাবাদ। আপনারা আগে কমেন্ট করেন, তারপরে আমি आंसर বলতেছি। আপনারা অনেক পারেন, তাই না? ওকে, কে জান্নাতাবাদ নাম দেন বলেন তো একটু। কে নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন, ইয়েস। অনেকে आंसर। স্যার সাউন্ড আস্তে শোনা যাচ্ছে। কেন আস্তে শোনা যাবে? ওকে, তাহলে হুমায়ুন হবে। কি হবে বলেন? হুমায়ুন হবে। হুমায়ুন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জান্নাতাবাদ নাম দেন সম্রাট হুমায়ুন। আপনাদের মুঘল সম্রাটদের তালিকাটা মনে রাখার একটা কৌশল আমি শিখিয়ে দিই। মুঘল সম্রাট বা মুঘল সাম্রাজ্য বা মুঘল শাসক মনে রাখার একটা আমি টেকনিক আপনাদের শিখিয়ে দিই। মুঘল শাসক। আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো, আমি একটা টেকনিক এখানে লিখি আগে। বাহু আজ সাজাও, দ্বিতীয়বার। বাহু আজ সাজাও দ্বিতীয়বার। বা হু আ জ, বাহু আজ। হ্যাঁ, এরপর আমরা লিখবো সাজা আও দ্বিতীয়বার। বাহু আজ সাজা আও দ্বিতীয়বার। বাদে হচ্ছে বাবর, বাদে কি বলেন? বাবর। হদে হচ্ছে হুমায়ুন। আদিয়ে আকবর। জদিয়ে জাহাঙ্গীর। ওকে, সাজা মানে শাহজাহান। আদিয়ে আওরঙ্গজেব। এবার দ্বিতীয়বার মানে দ্বিতীয় বাহাদুর শাহ।
দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ। ক্লিয়ার? তাহলে এটা কি মনে থাকবে? ও বাবার হলো আরেকবার জোর স্যার, ওটাও হবে। পেইড বেসের ক্লাস কবে হবে স্যার? ডিসেম্বরের 1 তারিখ থেকে, মানে আগামী মাসের শুরু থেকেই শুরু হবে, শুরু থেকে। ক্লিয়ার না কেন? সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলেন তো। বাহু আজ সাজাও দ্বিতীয়বার, বাহু আজ সাজাও দ্বিতীয়বার। যে যার নিচে সে তার, যে যার নিচে 1 তারিখ বলতে আগামী মাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ, ডিসেম্বর থেকে। বা দিয়ে বাবর, বাবরের ছেলের নাম হুমায়ুন, তার ছেলের নাম আকবর, তার ছেলের নাম জাহাঙ্গীর। এরপরে শাহজাহান, শাহজাহান, আওরঙ্গজেব, দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে প্রথম শাসকের নাম বাবর, এই বাবর ছিলেন প্রথম শাসক। আর শেষ শাসক, শেষ মুঘল শাসক, তার নাম হলো আওরঙ্গজেব। তার নাম কি? সরি, তার নাম কি? তার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। তার নাম দ্বিতীয় বাহাদুর শাহ। ফারহান, খুব সুন্দর লাগলো স্যার, থ্যাংক ইউ। লেখা শেষ স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ। সাউন্ড ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, ওকে, এবার আমরা একটু দেখি 3 নম্বর প্রশ্নটা দেখি একটু। আমাদের 3 নম্বর প্রশ্ন কি আছে? 4 নম্বর প্রশ্ন, তাই না? 3 চলে গেছে না? 4 নম্বর প্রশ্ন। ওকে, তাহলে দেখেন ঢাকা শহরের গোড়াপত্তন মানে যাত্রা শুরু হয় কখন? ব্রিটিশ আমলে? না, তার চেয়ে আগে। সুলতানি আমলে? না। মুঘল আমল, স্বাধীন নবাবী আমলে? না। মুঘল আমলে? এটা কিনা আমরা দেখি। ঢাকা শহরটা বাংলার রাজধানী হয়, এটা একটু নোট করে রাখেন যে ঢাকা বাংলার রাজধানী হয়, ঢাকা বাংলার রাজধানী হয়, ঢাকা বাংলার রাজধানী হয়। মোট 5 বার রাজধানী হয়, একটু দেখেন। 1610, 1660, 1905, 1947, 1971, এই 5 বার রাজধানী হয়। এই 1610 সালে তখন শাসক ছিলেন সুবেদার ইসলাম খান। সুবেদার ইসলাম খান, তিনি ছিলেন মুঘলদের প্রেরিত সুবেদার, মুঘলদের প্রেরিত শাসক, সুবেদার। মুঘলরা ছিল দিল্লিতে ক্ষমতার আসীনে আদিষ্ট ছিল, আর এই যে সুবেদার তারা ছিল কোথায়? তারা ছিল বাংলায়, তারা মুঘলদের প্রতিনিধি ছিল। এই মুঘলদের প্রতিনিধি একজন ইসলাম খান, তার আমলে ঢাকা প্রথম রাজধানী হয়। সুতরাং ঢাকার গোড়াপত্তন হয় মুঘল আমলে, ঢাকার গোড়াপত্তন হয় মুঘল আমলে, এবং ঢাকা মোট 5 বার রাজধানী হয়। কয়বার ভাইয়া বলেন তো একটু? কয়বার? 1 2 3 4 4 and 5, 5 বার রাজধানী হয়। কয়বার রাজধানী হয়? 5 বার রাজধানী হয়। কয়বার রাজধানী হয়? 5 বার রাজধানী হয়। ঢাকা বাংলার রাজধানী হয় কয়বার? 5 বার। আর কোন আমলে গোড়াপত্তন হয়? মুঘল আমলে। এবার একটু কমেন্ট দেখি। জান্নাতুল ফেরদৌস, আরএস রুমি অনেক বেশি অ্যাক্টিভ মেম্বার, শাপলা, সোহেল রানা, রেজাউল করিম, আফজালুর সবুজ, থ্যাংক ইউ। এত প্রশ্ন কিন্তু আমি বারবার মানে সবার কমেন্টই পড়তে পারবো না, এটা নিয়ে আবার কেউ মাইন্ড করবেন না প্লিজ। বুঝে গেছে? এতগুলো কমেন্ট যদি আমি পড়তে যাই তাহলে কিন্তু আমার অনেক বেশি সময় লাগে। আমি কি পড়তে পারবো না কিন্তু, প্লিজ এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না। আমরা একটু চলে যাই, আমাদের অনেক প্রশ্ন আছে আজকে, ঠিক আছে? একটু চলে যাই প্লিজ, একটু চলে যাই। 5 নম্বর প্রশ্ন, কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী হয়? কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী হয়? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু একটু আগে আলোচনা করলাম, তাই না? কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী হয়? ওই যে মুঘলরা সুবেদার পাঠিয়েছিল না বাংলায়,
তাদেরকে সুবেদার বলা হতো। তাহলে এই সুবেদার আমলে বাংলার রাজধানী হয়, সুবেদারদের আমলে বাংলার রাজধানী হয় কোনটা? হুগলি কি হবে? হুগলি কি বাংলাদেশে অবস্থিত? এটা পশ্চিমবঙ্গে অবস্থিত, তাহলে বাংলার রাজধানী হবে কেমনে? সোনারগাঁও এটা সুলতানি আমলের রাজধানী ছিল, সুলতানি আমলে। ফখরুদ্দিন মুবারক শাহ আমলের রাজধানী ছিল সুলতানি আমলে, সুলতানি আমলে। গৌড় এটাও সুলতানি আমলে ছিল, এটাও সুলতানি আমলে ছিল। এটা কোন সুলতানের আমলে জানেন? এটা হলো শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ আমলে। কার আমলে? আলাউদ্দিন হোসেন শাহ আমলে গৌড় রাজধানী ছিল। আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ আমলে, আলাউদ্দিন হোসেন শাহ আমলে। তাহলে বাদ থাকলো কোনটা? বাদ থাকলো কোনটা? সেটা হলো ঢাকা। তাহলে উত্তরটা হবে ঢাকা। উত্তরটা কি হবে? ঢাকা। একটু আগেই বলেছি ভাইয়া, ঢাকার রাজধানী হয় মোট 5 বার। আবারও একটু লিখে দিচ্ছি কষ্ট করে। 1610, 1660, 1905, 1947 এবং 1971। এই 5 বার রাজধানী হয়। ঢাকা মোট কয়বার রাজধানী হয়? 5 বার। আর এটা গোড়াপত্তন হয় মুঘল আমলে। গোড়াপত্তন হয় কবে? মুঘল আমলে, মুঘল আমলে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার ভাইয়া? একটু বলেন তো বিষয়টা ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার কিনা একটু বলেন তো আমাকে। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে ঢাকা মোট কয়বার রাজধানী হয়? মোট কয়বার? প্রথম কিন্তু মুঘল আমলে হয়েছে, সুবেদারি আমলে। বুঝে গেছে? একটু নিচে রাখবেন। প্রথম রাজধানীটা হয়েছে কিন্তু মুঘল আমলে, সুবেদারি শাসন আমলে। কার আমলে? ইসলাম খানের আমলে। বুঝে গেছে? এই জন্যই তো ঢাকা গোড়াপত্তন হয় মুঘল আমলে। ক্লিয়ার? এরকম করে 5 বার অনেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সুহেলি অ্যাক্টিভ মেম্বার, আজিজ থ্যাংক ইউ, হাসি সুলতানা থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা একটু চলে যাচ্ছি, একটু চলে যাই। 5 বার ক্লিয়ার স্যার? ওকে, ওকে। আমাদের 6 নম্বর প্রশ্ন দেখেন কি আছে। প্রতাপ আদিত্য কে ছিলেন? প্রতাপ আদিত্য কে ছিলেন? 6 নম্বর প্রশ্ন। প্রতাপ আদিত্য কে ছিলেন? রাজপুত্র? রাজপুত্র কি ছিলেন? ছিলেন না, রাজপুত্র ছিলেন না। মুঘল সেনাপতি ছিলেন না। প্রতাপ আদিত্য একজন হিন্দু লোক কি মুঘল সেনাপতি হতে পারে? না। বাংলার শাসক? এটাও হবে না। 12 ভূঁইয়াদের একজন। এবার এই যে 12 ভূঁইয়াদের একজন, 12 ভূঁইয়া সম্পর্কে একটু নোট লেখেন। 12 ভূঁইয়া সম্পর্কে একটু নোট লেখেন আপনারা, যে 12 ভূঁইয়াদের সম্পর্কে আমাদের এডিশনাল কি জানতে হবে একটু লেখেন ভাইয়া। 12 ভূঁইয়া সম্পর্কে, 12 ভূঁইয়া একটু লিখেন আপনারা। 12 ভূঁইয়া, 12 ভূঁইয়া, 12 ভূঁইয়া সম্পর্কে একটু লেখেন। 12 ভূঁইয়া সম্পর্কে একটু লেখেন। সেটা কি? সেটা হলো যে ভাটি অঞ্চলের জমিদার, ভাটি অঞ্চলের জমিদার, ভাটি অঞ্চলের জমিদার যারা যারা মুঘলদের শাসন মেনে নেয়নি, ভাটি অঞ্চলের জমিদার যারা মুঘলদের শাসন মেনে নেয়নি তাদেরকে 12 ভূঁইয়া বলা হয়। তাদেরকে একত্রে কি বলা হয়? 12 ভূঁইয়া। তাদেরকে একত্রে 12 ভূঁইয়া বলা হয়। এই 12 ভূঁইয়াদের মধ্যে যেরকম হিন্দু শাসক আছে, আবার মুসলিম শাসক আছে, অনেকেই আছে। বুঝে গেছে? যে ভাটি অঞ্চলের জমিদার যারা মুঘলদের শাসন মেনে নেয়নি তাদেরকে কি বলা হয়? 12 ভূঁইয়া বলা হয়। এই যে প্রতাপ আদিত্য একজন 12 ভূঁইয়া এদের একজন। তাহলে ভাটি অঞ্চল বলতে কি বোঝাচ্ছে? ভাটি অঞ্চল বলতে বোঝাচ্ছে যে নেত্রকোনা, কিশোরগঞ্জ, এটা আমি পরে লিখবো, আগে এই নোটটুকু লিখে রাখেন যে ভাটি অঞ্চলের জমিদার সম্রাট আকবরের সময় 12 ভূঁইয়াদের আবির্ভাব হয়, এরা ছিল ভাটি অঞ্চলের জমিদার। রাইট? তাহলে 12 ভূঁইয়া বলতে কি বোঝায় এইটুকু আমাদের জানতে হবে, যে ভাটি অঞ্চলের জমিদার যারা মুঘলদের শাসন মেনে নেয়নি তাদেরকে
12 ভূঁইয়া বলা হয়, তাদেরকে কি বলা হয়? 12 ভূঁইয়া বলা হয়। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন আমার কথা? এখনো যারা দয়া করে শেয়ার করেন নাই, নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন। এই প্রশ্নগুলো পরীক্ষা আসবে, হুবহু কমন থাকবে, তখন কিন্তু মিস করবেন। ওকে, তাহলে এই যে ভাটি অঞ্চল বলতে কি বোঝায় একটু আমাকে একটু ক্লিয়ার করেন। ভাটি অঞ্চল, এই যে ভাটি অঞ্চল, ভাটি অঞ্চল বলতে মূলত বাংলাদেশের নেত্রকোনা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ইত্যাদি অঞ্চলকে ভাটি অঞ্চল বোঝাচ্ছে। তাহলে এই অঞ্চলের যারা জমিদার ছিল তাদেরকে একত্রে 12 ভূঁইয়া বলা হয়। হিন্দুও ছিল, মুসলমানও ছিল, অনেকেই ছিল। আমার কথা বুঝতে পেরেছেন ভাইয়া? বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার কিনা বলেন তো একটু প্লিজ, ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা একটু পরের দিকে চলে যাই। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, কমেন্টে করেন, কমেন্ট জানান আমাকে। সেটা হলো যে 12 ভূঁইয়ারা কোন অঞ্চলের জমিদার ছিলেন? 12 ভূঁইয়ারা কোন অঞ্চলের জমিদার ছিলেন? 12 ভূঁইয়ারা কোন অঞ্চলের জমিদার ছিলেন? একটু কমেন্টে আমাকে জানান তো। 7 নম্বর প্রশ্ন, 7, প্রশ্ন 7। আচ্ছা, এটাও পারবেন। 7 নম্বর প্রশ্ন আরো সহজ। ওকে, দেখি আমি একটু কমেন্ট করবো যে আগের প্রশ্নের উত্তর দেন, আগের প্রশ্নের উত্তর দেন, এটা আগে দিবেন না। কিশোরগঞ্জ, ভাটি অঞ্চল, অঞ্চল বলবো তাহলে ভাটি অঞ্চল বলবো, নেত্রকোনা হয়। ওকে, ভাটি অঞ্চল, রাইট। আর আফরিন সুলতানা, RS রুমি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা একটু পরের প্রশ্নটা দেখি। থ্যাংক ইউ সোহেলি, থ্যাংক ইউ অ্যাক্টিভ মেম্বার অ্যাঙ্গেলগুলো। এবার একটু আমরা একটু দেখি যে এই যে ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময়, কোন মুঘল সুবেদার বা মুঘল সুবেদার কে ছিলেন? একটু আগে কিন্তু এটা আলোচনা করেছে, আপনারা পারবেন, এটা পারবেন। একজন প্রথম সবার আগে অ্যানসার করেছে স্বপ্না, অ্যাক্টিভ মেম্বার স্বপ্না। ক, থ্যাংক ইউ, উত্তর রাইট। ইসলাম খান, রাইট। ওকে, ইব্রাহিম খান হবে না, শায়েস্তা খান না, মীর জুমলা হবে না। তাহলে ইসলাম খান, তার আমলে বাংলার রাজধানী হয় প্রথম। তাহলে 1610 সালে ঢাকা রাজধানী হয়। ঢাকা কি হয়? 1610 সালে রাজধানী হয়। 1610 সালে ঢাকা রাজধানী হয়। 1610 সালে কি হয়? ঢাকা রাজধানী হয়। ঢাকা কি হয়? রাজধানী হয়। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, এবার এই ইসলাম খানের শাসক ছিলেন কে? বলেন জাহাঙ্গীর। ইসলাম খানের শাসক ছিলেন দিল্লিতে, তখন কে ছিলেন? জাহাঙ্গীর। দিল্লিতে কে ছিলেন? জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর যে দিল্লি শাসক ছিলেন, তার নামের সাথে ঢাকাকে ইসলাম খান নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তাহলে ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। তাহলে ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? সুবেদার ইসলাম খান ঢাকার পূর্ব নাম রাখেন জাহাঙ্গীরনগর। সুবেদার ইসলাম খান ঢাকার পূর্ব নাম কি রাখেন? জাহাঙ্গীরনগর। সুবেদার ইসলাম খান ঢাকার পূর্ব নাম কি রাখেন? জাহাঙ্গীরনগর। কথা ক্লিয়ার? সুবেদার ইসলাম খান ঢাকার পূর্ব নাম কি রাখেন? জাহাঙ্গীরনগর। কথা ক্লিয়ার? সুবেদার ইসলাম খান ঢাকার পূর্ব নাম কি রাখেন? জাহাঙ্গীরনগর। মনে থাকবে? আর 1610 সালে প্রথম রাজধানী হয়। 1610 সালে প্রথম রাজধানী হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, ঢাকার পূর্ব নাম কি? এটা সবাই পারবে। এবং এখানে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় আছে ওই নাম, তাই না? ওকে, ঢাকার পূর্ব নাম কি? অ্যানসার করেন তো আমাকে। ঢাকার পূর্ব নাম কি?
জাহাঙ্গীরনগর, ইয়েস বৃষ্টি বিলাস, তারপরে সোনিয়া, সোহেলি, পূর্ণিমা, ওকে, নাজনী, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, মেহের খান, হামিদুল, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, সেটা হলো 8 নাম্বার। সেটা হলো ঢাকা কখন বাংলা রাজধানী হয়? এটা আবার আলোচনাই করা লাগবে, পারবেন আপনারা, তাই না? ঢাকা প্রথম কবে বাংলা রাজধানী হয়? ঢাকা প্রথম কবে বাংলা রাজধানী হয়? এটা কমেন্ট করেন তো একটু, পারবেন এটা? ওকে, ক্লিয়ার? অনেকে কমেন্ট করেছেন, আমি একটু দেখি কমেন্ট গুলো। 16 তারেক ইমতিয়াজ, তারপর লুটা, অতসী, তারেক, কণা, তারপর হচ্ছে আফিয়া, চোখের বালি, হাসি, থ্যাংক ইউ। তাহলে এটাকে আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে? একটু কিন্তু প্রয়োজন নেই এটা ব্যাখ্যা করার, আছে একটু প্রয়োজন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। এরপরের প্রশ্ন আমরা চলে যাই 9 নাম্বার। ঢাকার ধুলাই খাল কে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঢাকার ধুলাই খাল কে নির্মাণ করেন? ধুলাই খাল কে নির্মাণ করেন? ওকে, পরিবিবি হবে না, একজন মহিলা, তাই না? শায়েস্তা খান হবে না, ইসা খা হবে না, ইসলাম খান প্রথম ধুলাই খাল নির্মাণ করেন। ঢাকা ধুলাই খাল নির্মাণ করেন ইসলাম খান। ধুলাই খাল, তাহলে ঢাকার ধুলাই খাল কে নির্মাণ করেন? সুবেদার ইসলাম খান। ঢাকার ধুলাই খাল কে নির্মাণ করেন? সুবেদার ইসলাম খান ঢাকার ধুলাই খাল নির্মাণ করেন। বুঝা গেছে? ঢাকার ধুলাই খাল কে নির্মাণ করেন? ইসলাম খান। ঢাকার ধুলাই খাল কে নির্মাণ করেন? ইসলাম খান নির্মাণ করেন। ক্লিয়ার? কে নির্মাণ করেন? ইসলাম খান। কে নির্মাণ করেন? সুবেদার ইসলাম খান। সুবেদার ইসলাম খান ধুলাই খাল নির্মাণ করেন। মুঘলদের প্রতিনিধি সুবেদার ইসলাম খান ধুলাই খাল নির্মাণ করেন। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুবেদার ইসলাম খান ঢাকার ধুলাই খাল নির্মাণ করেন। ওকে, এরপরে প্রশ্নটা আমরা একটু দেখি। এরপরে পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? একটু কমেন্ট করেন দেখি। এই প্রশ্নটা আপনাদের অনেকে পারার কথা। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? পলাশীর যুদ্ধ কবে হয়েছিল একটু আমাকে জানান। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? ইয়েস, 23 জুন 1757। অনেকে অ্যানসার করেছেন 23 জুন 1757। 23 জুন 1757। 25 জুলাই হবে না, 15 আগস্ট হবে না, 25 জুন হবে না। বুঝে গেছে? এই যে 23 জুন 1757, 23 জুন 1757, এই 23 জুনকে বলা হয় পলাশী দিবস।
23 জুনকে কি বলা হয় পলাশী দিবস 23 জুনকে বলা হয় পলাশী দিবস পলাশী দিবস বলা হয় 23 জুনকে তাহলে পলাশী দিবস কবে পালিত হয় আমাকে একটু জানান পলাশী দিবস কবে পালিত হয় একটু জানান তো পলাশী দিবস কবে পালিত হয় পলাশী দিবস কবে পালিত হয় একটু জানান আমাকে পলাশী দিবস কবে পালিত হয় পলাশী দিবস কবে পালিত হয় একটু জানান তো প্লিজ পলাশী দিবস কবে পালিত হয় পলাশী দিবস একটু জানান পলাশী দিবস কবে পালিত হয় পলাশী দিবস কবে পালিত হয় তেইশ জুন অনেকে অ্যান্সার করেছেন 23 জুন রুমি মেঘা মিথিলা ইয়াসমিন ফারিয়া মাহাদি হাসান মুজাম্মেল কায়েস নাজমিন সুহেলি থ্যাংক ইউ ভেরি মাচ এরা অ্যান্সার করেছে সঠিক উত্তর ওকে 23 জুন হ্যাঁ ফারজানা রশিদ থ্যাংক ইউ ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই আর বেশি সময় নেব না নেক্সট প্রশ্নে চলে যাই বাংলা নববর্ষ পয়লা বৈশাখ কে চালু করেছিলেন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ কে চালু করেছিলেন বাদশা বাবর হবে হুমায়ুন হবে জাহাঙ্গীর হবে না সম্রাট আকবর পয়লা বৈশাখ চালু করেছিলেন এবং তিনি বাংলা সন প্রবর্তন করেন বাংলা সনের প্রবর্তক কিন্তু সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর কথা ক্লিয়ার বাংলা সনের প্রবর্তক কে বলেন সম্রাট আকবর এবং বাংলা নববর্ষ চালু করেছিলেন সম্রাট আকবর তাহলে আমরা একটু লিখব বাংলা সনের প্রবর্তক বাংলা সনের প্রবর্তক বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক কে সম্রাট আকবর এবং তিনি 1584 সালে বাংলা সন প্রবর্তন করেন বাংলা সন প্রবর্তন করেন 1584 সালে তিনি 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 বাংলা সন প্রবর্তন করেন কথা ক্লিয়ার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা 1584 সালে তিনি বাংলা সন প্রবর্তন করেন বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর এবং 1584 সালে তিনি বাংলা সনের প্রবর্তন করেন কথা ক্লিয়ার তাহলে আমাকে একটা কমেন্টে একটা অ্যানসার দেন একটা প্রশ্নের অ্যানসার দেন সেটা হলো বাংলা সনের প্রবর্তক কে বাংলা সনের প্রবর্তক কে একটু বলেন আমাকে বাংলা সনের প্রবর্তক কে বাংলা সনের প্রবর্তক কে একটু তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেন সম্রাট আকবর থ্যাংক ইউ কানিস ফাতেমা ফারজানা জেনি সোহেলা মনোয়ারা মারুফ নাজমিন মাহবুব কানিস ফাতেমা কেয়া স্বপ্নের ঠিকানা থ্যাংক ইউ আকবর आंसर সঠিক এবার দেখেন পরিবিবি 12 নম্বর প্রশ্ন পরিবিবি কে ছিলেন কে आंसर হতে পারে আগে আপনাদের কাছে শুনি পরিবিবি কে ছিলেন একটু দেখি বলেন তো পরিবিবি কে ছিলেন পরিবিবি কে ছিলেন দ্রুত आंसर করবেন প্লিজ এটা দ্রুত
পরী বিবি কে ছিলেন? পরী বিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা, রাইট। আওরঙ্গজেবের কন্যা হবে না, শায়েস্তা খানের কন্যা হবে। বুঝে গেছে? এই পরী বিবির আসল নাম একটু নোট লিখে রাখেন। পরী বিবির আসল নাম, পরী বিবির আসল নাম, এই যে শায়েস্তা খানের কন্যা পরী বিবি, তার আসল নাম হচ্ছে ইরান দোস্ত। তার আসল নাম হলো ইরান দোস্ত। পরী বিবির আসল নাম ইরান দোস্ত। পরী বিবির আসল নাম কি? ইরান দোস্ত। পরী বিবির আসল নাম ইরান দোস্ত। পরী বিবির আসল নাম হলো ইরান দোস্ত। পরী বিবির আসল নাম ইরান দোস্ত। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? পরী বিবির আসল নাম হলো ইরান দোস্ত। পরী বিবির আসল নাম ইরান দোস্ত। ওকে, পরী বিবির আসল নাম হচ্ছে ইরান দোস্ত। পরী বিবির আসল নাম ইরান দোস্ত। কথা কি ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? পরী বিবির আসল নাম ইরান দোস্ত। পরী বিবির আসল নাম হলো ইরান দোস্ত। ক্লিয়ার? শায়েস্তা খানের কন্যা পরী বিবির আসল নাম ইরান দোস্ত। একটু কমেন্টে লেখেন সবাই, পরী বিবির আসল নাম কি? পরী বিবির আসল নাম কি? একটু কমেন্টে লেখেন সবাই। পরী বিবির আসল নাম কি? একটু কমেন্টে লেখেন, সবাই লেখেন। লাউগড় দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম কি? হয়েছে দেখেন, প্রশ্ন পরেরটাই এসে বলছে পরী বিবির আসল নাম কি? এটা পারবেন। তার মানে কমেন্টে করেন কিন্তু দ্রুত। 13 ইজি ভাবে পারবেন। এটা 13 নাম্বার, 13 নাম্বার ইজি ভাবে পারবেন। 13 নাম্বারে বেশি সময় দেওয়া যাবে না, ইজি ভাবে পারবেন। 13 পরী বিবির আসল নাম ইরান দোস্ত। থ্যাংক ইউ ভেরি মাচ সাদিক, সুহেলি, তারপরে সালমা ঘোষ, কামরুন নাহার, নাজমিন, হাওলাদার, আফায়েত, সাবিনা, মেঘে ঢাকা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা নিয়ে আর ব্যাখ্যা করবো না, এটা আমরা একটু আগে করেছি। ওকে, 14 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে বাংলার রাজধানী কোনটা ছিল? এর আগেও মনে হয় এই প্রশ্নটা আলোচনা হয়েছে, তাই না? সুলতানি আমলে বাংলার রাজধানী কোনটা ছিল? এর আগেও আমরা বলেছি, তাই না? জাহাঙ্গীরনগর হবে না, এটা মুঘল আমলে ছিল। জাহাঙ্গীরনগরটা ছিল মুঘল আমলে। জাহাঙ্গীরনগর ছিল মুঘল আমলে, ঢাকা মুঘল আমলে, মানে ঢাকার নামই তো জাহাঙ্গীরনগর ছিল। ওকে, সোনারগাঁও এটা হবে, কারণ এটা ফখরুদ্দিন মোবারক শাহ আমলের কি ছিল? রাজধানী ছিল। তাহলে এটা ফখরুদ্দিন মোবারক শাহ, সুলতানি আমল ফখরুদ্দিন মোবারক শাহ লিখি। সুলতানি আমল, সুলতানি আমল, আর শাসক ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ। আর এই যে গৌর, এটাও সুলতানি আমল, এটাও সুলতানি আমল। আর গৌরটা ছিল আলাউদ্দিন হোসেন শাহ, শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ আমল। আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে এটার অ্যানসার কোনটা হবে বলেন তো? দুইটাই অ্যানসার, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? দুইটাই অ্যানসার হয়, দুইটাই হয়, তাই? গৌর এবং সোনারগাঁও দুইটাই হয়, তাই না? আমরা গত ক্লাসেও এটা আলোচনা করেছিলাম, গত ক্লাসেও এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, গত ক্লাসেও এটা আলোচনা করেছিলাম, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে
এটার অ্যান্সার হবে ক এবং খ দুটেই, ক এবং খ দুটেই সঠিক। এটা আলাউদ্দিন হোসেন শাহ আমলে ছিল গৌর মানে চাঁপাইনবাবগঞ্জ, আর সোনারগাঁও এটা ছিল ফখরুদ্দিন মোবারক শাহ আমলে। একটা জিনিস আমরা এখানে শিখতে পারি, সেটা হলো এই যে গৌর এটা কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এটা আমরা একটু শিখতে পারি, চাঁপাইনবাবগঞ্জ। ওকে, সোনারগাঁও এটা হলো নারায়ণগঞ্জ, দুইটার মধ্যে গঞ্জ আছে তাই না, নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ আর একটা হলো নারায়ণগঞ্জ। বুঝে গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা বলেন তো? ওকে, এখন আমরা একটু দেখি পরের প্রশ্ন, দেখি একটু, সেটা হলো দ্রুত দেখবো আমরা, সময় নেই। কে মুঘল সুবেদার বাংলার রাজধানী হতে মুর্শিদাবাদে? কোন মুঘল সুবেদার? এটা মুঘল সুবেদার হবে না, প্রশ্নটা আমাদের একটু ঠিক করতে হবে। সেটা হলো কোন নবাব, কোন নবাব রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? এখানে কি কারো নামের মধ্যে মুর্শিদ আছে? যার নামের সাথে মুর্শিদ আছে সেই হবে। সেটা কি একদম সহজ উত্তর, সেটা হলো আলীবর্দী খান হবে না, শাহজাহান হবে না, বাবর হবে না, মুর্শিদ কুলি খান। কমন সেন্স দিয়ে অ্যানসার করা যায়। কমন দুইটা অ্যানসার শুদ্ধ হলে কোনটা করতে হবে? হ্যাঁ, একটা তো অ্যানসার লিখবেন অন্তত, যেটা একটা সঠিক সেটা তো লিখবেন। আচ্ছা, তাহলে কোন শাসক, কোন শাসকের আমলে ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়? তাহলে এই যে মুর্শিদাবাদ নামের শেষে মুর্শিদ আছে না, তাহলে মুর্শিদ কুলি খানের আমলে, মুর্শিদ কুলি খান, এই মুর্শিদ কুলি খানের আমলে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর হয়। যার নাম মুর্শিদ তার নাম অনুযায়ী তো রাজধানী হবে মুর্শিদাবাদ। বুঝে গেছে? তাহলে মুর্শিদ কুলি খানের আমলে রাজধানী কোথায় স্থানান্তরিত হয়? রাজধানী কোথায় স্থানান্তরিত হয় বলেন তো? মুর্শিদাবাদ স্থানান্তরিত হয়, মুর্শিদাবাদ স্থানান্তরিত হয়, মুর্শিদাবাদ স্থানান্তরিত হয়। কথা ক্লিয়ার? মুর্শিদাবাদ স্থানান্তরিত হয় কোথায়? মুর্শিদাবাদ। কার আমলে? মুর্শিদ কুলি খানের আমলে। বুঝে গেছে? আর এই মুর্শিদ কুলি খান কিন্তু প্রথম স্বাধীন নবাব। এই মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব, প্রথম স্বাধীন নবাব। একটু একটু লিখে রাখবেন, প্রথম স্বাধীন নবাব, আগে বলছি। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন প্রাইমারি প্রশ্ন শুরু হচ্ছে এবার। হ্যাঁ, ওকে, তাহলে ভারতবর্ষ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এটা আরো পারবেন। হ্যাঁ, কেন পারবেন জানেন? ওই যে লিখে দিয়েছিলাম না, বাহু 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 আজ আজ সাজাও সাজাও দ্বিতীয়বার, বাহু আজ সাজাও দ্বিতীয়বার। এই যে বাদে হচ্ছে বাবর, তাহলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। এগুলো প্রশ্নে কি বেশি সময় নেওয়া ঠিক? ঠিক কি? ঠিক না ঠিক বলেন একটু। হ্যাঁ, স্যারের কাছে বললে জিকেটা আপনার কাছে পানি হয়ে গেল, আর সাথে আছে এই যে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশে ইউনিক একটা বই এই কারণে যে বিসিএস, নিবন্ধন, প্রাইমারি সব প্রশ্ন আলাদা করে দেওয়া আছে। সব পরীক্ষার প্রস্তুতি কিন্তু একটা বইতে আপনি পাবেন। বুঝে গেছে? সাজানো গোছানো। সুতরাং এই বইটা একটু সংগ্রহ করতে পারেন। এই বইটা সংগ্রহ করলে আপনার কি হবে? প্রস্তুতিটা গোছানো হবে, চাকরিটা পাওয়া আপনার জন্য সহজ হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বাবর, তাহলে মুঘল সম্রাটদের মধ্যে প্রথম হলো বাবর, যিনি প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠাতা বাবর। বাবর। ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? একটু বলেন তো ক্লিয়ার কিনা? সাদিয়া, রুবিনা, থ্যাংক ইউ। হাসনাত আব্দুল্লাহ স্যার, শোনো ভাই, হাসনাত আব্দুল্লাহ স্যার, এই ছোট ভাই না বড় ভাই। হাসনাতের চাইতে আবার আমি এক সিনিয়র, এক বেশ সিনিয়র। বুঝে গেছে? যেটা বললে আপনারা মজা পান। বুঝে গেছে? হাসনাতের 16 সেশন, আমার 15-16 সেশন। বুঝে গেছে? ওকে, যাই হোক, এবার 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ বাবরকে পরাজিত করেন কে? কে? বাবর কাকে পরাজিত করেন? রানা প্রতাপ
Pratap Singh, no. Bairam Khan, no. Shivaji, no. Ibrahim Lodi. তাহলে আমরা পানিপথের একটা স্তব করব, আমরা পানিপথের যুদ্ধের একটা স্তব করব। একটু দেখেন তো এই স্তবটা আমি ডিটেইলস আগে যখন পড়াইছি তখনও আমি পড়াইছি। যুদ্ধ সাল ঘর ছোট, এরপরে হচ্ছে প্রতিপক্ষ দেখেন যারা চলে গেছেন তারা আবার একটু জয়েন করেন প্লিজ। প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়। প্রতিপক্ষ কে ছিল? বাবর ভার্সেস লুদি বলতে ইব্রাহিম লুদি, এই যে সেই লুদি। শেখ হাসিনা আছে কোন গার্ডেনে? লুদি গার্ডেনে। এই সেই লুদি, তাই না? তাহলে জিতছে কে? বিজয়ীকে বাবর, দ্বিতীয় যুদ্ধ, হ্যাঁ 1556 সালে হিমু, হ্যাঁ বৈরম খান, আকবরের সেনাপতি বৈরম খান ভার্সেস হিমু, জিতছে কে? প্রত্যেকটা যুদ্ধে মুঘলরা জিতছে, বৈরম খান। এরপরে পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে কার মধ্যে হয়? আহমদ শাহ আবদালি ভার্সেস মারাঠা সাম্রাজ্যের সাথে যুদ্ধ হয়েছে। মারাঠা জিতছে কে? আবদালি। ক্লিয়ার? পানিপথের যুদ্ধ কিন্তু ক্লিয়ার। আর মনে রাখবেন পানিপথ নামক স্থানটা, এটা একটা স্থান, মনে করেন না যে পানির উপর দিয়ে যারা রাস্তা, পানির উপর দিয়ে যে পথ সেটাই পানিপথ। নো, পানিপথ একটা স্থান। এটা ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত, ভারতের হরিয়ানা প্রদেশে বা রাজ্যে অবস্থিত। কথা ক্লিয়ার ভাইয়া? বলেন তো কথা ক্লিয়ার কিনা? একটু বলেন। আলোচনা বেশিক্ষণ করা যাবে না, বুঝে গেছে? এটা একটু মনের চোখ দিয়ে ছাপ নিয়ে নেন আর স্ক্রিনশট দেন। মনের চোখ আর স্ক্রিনশট দুটো একসাথে প্রয়োগ করেন। ওকে, সময় নিব না কিন্তু। হ্যাঁ, পরের প্রশ্ন 3। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? কোন আমলে বাংলা গজল এবং সুফি সাহিত্য সৃষ্টি হয়? হোসেন শাহী আমলে। কোন আমলে? হোসেন শাহী আমলে। এটা ব্যাখ্যা এত বেশি করব না। হোসেন শাহী আমলে বাংলা গজল এবং সুফি সাহিত্য সৃষ্টি হয়। একটু কমেন্ট করেন, একটু 4-5 জনের কমেন্টটা একটু দেখবো। 4-5 জনের কমেন্ট দেখবো, দ্রুত কমেন্ট করেন। ওকে, ক্লিয়ার? এটাতে আমরা বেশি সময় নিলাম না। কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা? এইটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা? তাহলে বাবরি মসজিদ সম্পর্কে আগে একটু আইডিয়া নেই ভাইয়া। বাবরি মসজিদ, এই বাবরি মসজিদের নির্মাতা বুঝে গেছে? স্থান, কোন স্থানে নির্মিত হয়? স্থান। ওকে, এরপরে বাবরি মসজিদের নির্মাণের সময়কাল, এই তিনটা জিনিস আগে একটু জেনে নেই, তারপর আমরা একটু দেখি। নির্মাতা হচ্ছে বাবরের নামেই বাবরি মসজিদ হয়। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি বাবরি মসজিদ নির্মাণ করেন। স্থানটা হচ্ছে অযোধ্যা, উত্তর প্রদেশ। এবার সময়কাল 1528-29 সালে নির্মিত হয়েছে। 28 থেকে 29 সালে নির্মিত হয়েছে। ওকে, আর এটা ধ্বংস করা হয় সাম্প্রদায়িক দাঙ্গায়। নরেন্দ্র মোদী তখন মুখ্যমন্ত্রী, তিনি সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে তিনি 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করেন। সম্প্রতি 2024 সালে
সম্ভবত 20 জানুয়ারি বাবরি মসজিদের ধ্বংসাবশেষ জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। বুঝে গেছে? একটু মনে রাখেন, রাম মন্দির নির্মাণ করা হয়েছে 2024 সালে। আর বাবরি মসজিদটা নির্মাণ করেছিলেন বাবর, স্থান অযোধ্যা, সময়কাল 1528 থেকে 29, আর ধ্বংস করা হয় 6 ডিসেম্বর 1992। 6 ডিসেম্বর 1992, 6 ডিসেম্বর 1992। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে যাই, এখানে আর সময় দিচ্ছি না। তাহলে বাবরি মসজিদের নির্মাতা কে, এটা একটু বলেন। বাবরি মসজিদের নির্মাতা কে? নির্মাতা কে? ফার্সি ভাষা চালু হয় কার আমলে? সরকারি কাজে ফার্সি ভাষা চালু হয় একজন মুঘল সম্রাট চালু করেছেন। এগুলোর মধ্যে মুঘল সম্রাট কে? ইংরেজ না, টুডর মল না, মুঘল সম্রাট না, হোসেন শাহ না, তাহলে মুঘল। সে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। তার আমলে ফার্সি রাষ্ট্রভাষা হয়। ফার্সি কি হয়? ফার্সি রাষ্ট্রভাষা হয়। এই উপমহাদেশের ভাষা রাষ্ট্রভাষা হয়। কি বলেন? ফার্সি। ফার্সি রাষ্ট্রভাষা হয় কার আমলে? জাহাঙ্গীরের আমলে। এই জাহাঙ্গীরের একটা আত্মজীবনীমূলক বই আছে, জাহাঙ্গীরের আত্মজীবনী। জাহাঙ্গীরের আত্মজীবনী, জাহাঙ্গীরের আত্মজীবনী। তুজো-ই জাহাঙ্গীর, তুজো-ই জাহাঙ্গীর, তুজো-ই জাহাঙ্গীর, তুজো-ই জাহাঙ্গীর, তুজো-ই জাহাঙ্গীর। ক্লিয়ার? ক্লিয়ার? 5টা হয়ে গেল। আমাদের সময় কয় মিনিট? 1 ঘন্টা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট টাইম আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনা করেন। একটা কথা লাস্টে বলে যাই, আল্লাহ পাক পরিশ্রমকে বৃথা দেন। মনে করেন না যে এই যে জানুয়ারিতে পরীক্ষার টেনশনে আমার তো পড়াশোনা হচ্ছে, নো, এটা যে করবেন বোকামি করবেন। সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান, আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ পাকের কোনো কিছুতে কৃপণতা নাই, আপনাকে অবশ্যই সফল করবেন। সফল করবেন, করবেন, করবেন। শুধু আপনি মন থেকে দোয়া করেন, পড়াশোনা করেন, গাফিলতি করবেন না। বুঝে গেছে? ক্লিয়ার? আল্লাহ পাক সবাইকে তার মনের আশা পূরণ করুক, এই দোয়া জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। Gracias.